করছি আজকের সেশন। তো আজকে আমরা কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম 2022-এর যে রিক্রুটমেন্ট ছিল, তো তার প্রিলিমিনারি প্রশ্নের আমরা 40টি প্রশ্ন কিন্তু নিয়ে আলোচনা করব। দেখো, অফিসিয়াল অ্যান্সার কি থেকে আমরা কিন্তু প্রশ্নপত্রগুলো উঠিয়েছি। নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু হুসেন শাহ। তো হুসেন শাহকে কিন্তু বাংলার আকবর বলা হয়। এখান থেকে একটি প্রশ্ন আসে, বাংলার স্বাধীন সুলতান কে ছিলেন? তো বাংলার স্বাধীন সুলতান ছিলেন হচ্ছেন আলাউদ্দিন হোসেন শাহ। নেক্সট দেখো, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তো পল্লব বংশ শ্রেষ্ঠ সম্রাট ছিলেন প্রথম নরসিংহ বর্মন। আচ্ছা, ইনি বিখ্যাত একটি মন্দির স্থাপন করেছিলেন, মহাবলীপুরমের রথ মন্দির। এক্সামে কিন্তু আসে, প্রশ্নটিকে অবশ্যই মাথায় রেখো যে মহাবলীপুরের রথ মন্দির এই প্রথম নরসিংহ বর্মনের আমলে কিন্তু হয়েছিল। নেক্সট দেখো, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের মক টেস্ট পর্বে কিন্তু বহুবার আলোচিত হয়েছে। সঠিক উত্তর হচ্ছে অপশান দেবগিরি। দেবগিরি বা দৌলতাবাদ, এখানে মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী কিন্তু স্থাপন করেছিলেন। নেক্সট দেখো, কোশ্চেন নম্বর 4, সংহিতা, আরণ্যক, মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? তো দেখো, আমরা প্রত্যেকটা বেদকে কিন্তু 4টে ভাগে ভাগ করতে পারি, এবং এবং এই বেদগুলোকে আবার কিন্তু 4 ভাগে ভাগ করা যায়। অর্থাৎ আমাদের বেদ কয় প্রকার? 4 প্রকার, ঋক, সাম, যজু এবং অথর্ব। এবং এই বেদগুলির আবার কিন্তু 4টে ভাগ রয়েছে। কি কি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। তো দেখো, এর মধ্যে কিন্তু মহাভারতটা পড়ছে না, তো সঠিক উত্তর কিন্তু মহাভারত। তো প্রাচীন ভারতের উপর আমাদের একটি কিন্তু ক্লাস করানো রয়েছে, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, তাহলে কিন্তু এই ধরনের কনসেপ্টগুলো অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। চ্যানেলে ভিজিট করে অবশ্যই ক্লাসটি দেখার চেষ্টা করবে, প্রাচীন ভারতের ইতিহাস বলে ক্লাস কিন্তু করানো রয়েছে। নেক্সট দেখো, শিখদের পঞ্চক কার ধারণার নির্দেশ করে? তো দেখো, এর নির্দেশ করেছিলেন হচ্ছে গুরু গোবিন্দ সিং, যেটি শিখদের 10তম গুরু ছিলেন। এক্সাম কিন্তু আসে, তো 10তম গুরু কে ছিলেন? গুরু গোবিন্দ সিং। আচ্ছা, ইনি পঞ্চক অর্থাৎ যে পদ্ধতি, এর কিন্তু নির্দেশ দিয়েছিলেন। এর মধ্যে দেখবে যে পাঞ্জাবিদের মধ্যে চুল, কেশ, কৃপান ইত্যাদি কিন্তু রাখা হয়, তো এগুলোকে বলা হচ্ছে পঞ্চক। দেখো, পিটের ভারত শাসন আইন কত সালে পাশ হয়? সঠিক উত্তর হচ্ছে 1784 সালে। তোমরা দেখবে অস্ত্র আইন, লর্ড লিটন এবং সেই সাথে রিপনের যে সমস্ত কার্য সংস্কার অর্থাৎ ইলবার্ট বিল, এগুলো থেকে পরবর্তী যে এক্সামগুলো হয়েছে অর্থাৎ ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল প্রভৃতি এক্সামগুলোতে দেখবে এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন এসেছে। তো অবশ্যই এগুলো একটু দেখে রাখবে। আমরা পিটিআর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দেখলাম। নেক্সট দেখো, নিম্নের কোন বড়লাটকে ভারতের রেলপথের নির্মাণের পথিকৃৎ বলা হয়? সঠিক উত্তর হচ্ছে কিন্তু লর্ড ডালহৌসি। ইনি কিন্তু 1853 সালে, সালটাও কিন্তু এক্সামে আসে, 1853-তে রেলপথ স্থাপন করেছিলেন। কোথা থেকে? বোম্বাই থেকে থানে। নেক্সট, 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে বোম্বাই। আচ্ছা, বোম্বাইয়ের কোথায়? তো বোম্বাইয়ের যে গোকুলদাস তেজপাল কলেজ ছিল, তো সেখানে কিন্তু জাতীয় কংগ্রেসের যে প্রথম অধিবেশন এটি অনুষ্ঠিত হয়েছিল। এবং এখান থেকে একটি প্রশ্ন বিগত বছরে তোমরা দেখেছ যে এই অধিবেশনের সভাপতি কে ছিলেন? মনে রাখবে ডাব্লিউ.সি. ব্যানার্জি। ডাব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট, গত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেছিলেন। প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে, আপকামিং এক্সামে এইগুলো থেকে প্রশ্ন কিন্তু আসবে। আমরা এর আগে কিন্তু অহিংস অসহযোগ আন্দোলন, চৌরচিরা ঘটনা ইত্যাদি থেকে প্রশ্ন কিন্তু দেখেছি। তো দেখো, গত 18 সালে যে প্রিলিমিনারি এক্সামটি হয়েছিল, তো সেখানে কিন্তু আবার এই গান্ধীজির আইন অমান্য আন্দোলন, এবং 2019-এ আমরা দেখেছিলাম যে 1928-এ সর্দার বল্লভভাইয়ের যে বারদলি সত্যাগ্রহ আন্দোলন, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন ছিল। তো সেইভাবে প্রশ্নগুলো কিন্তু একটু দেখে রাখবে। বিভিন্ন যে সমস্ত সংগ্রামগুলো হয়েছে বা আন্দোলনগুলো হয়েছে, বিশেষ করে গান্ধীজির 3টে সর্বভারতীয় আন্দোলন অবশ্যই দেখবে। তো সঠিক উত্তর হচ্ছে 1930-এ এটি গান্ধীজি মার্চ শুরু করেছিলেন। তারিখটা অবশ্যই মনে রাখবে, কোনো কোনো সময় পিএসসির এক্সামগুলোতে যেরকম তারিখ থাকে, তো 12ই মার্চ।
মার্চ গান্ধীজি দাঁড়িমার শুরু। নেক্সট দেখো, 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন? আচ্ছা, হরিপুরা অধিবেশনে কিন্তু তিনি প্রথমবারের জন্য দেখবে সভাপতি নির্বাচিত হয়েছিলেন, এবং এনার যে পরবর্তী অধিবেশন 1939, সেখানেও কিন্তু ইনি নির্বাচিত হয়েছিলেন। তো 1939 যে অধিবেশনটা হয়েছিল সেটা হচ্ছে কিন্তু ত্রিপুরী অধিবেশন। অবশ্যই মনে রাখবে 1938 হরিপুরা এবং 1939 হচ্ছে ত্রিপুরী অধিবেশন। নেক্সট দেখো, গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? প্রশ্নটা স্টার মার্ক দেবে, এটা 2012 সালের যে কেপি কনস্টেবল হয়েছিল সেখান থেকে প্রশ্নটি কিন্তু তোলা হয়েছে। সঠিক উত্তর হচ্ছে আগ্নেয় শিলা। প্রশ্ন রিপিটেড কিন্তু হবেই, তোমাদের দেখবে এক্সামে জাস্ট সেম টপিক থেকেই কিন্তু আসবে, অথবা কোনো কোনো প্রশ্ন কিন্তু হুবহু তুলে দিতে পারে। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 12, ঝুলন্ত উপত্যকা এটি নিম্নলিখিত কিসের দ্বারা ভূমিরূপ সাধারণ? সঠিক উত্তর হচ্ছে কিন্তু হিমবাহ। তো ঝুলন্ত উপত্যকা হচ্ছে কি, দেখো যখন কোনো হিমবাহ বরফ এলাকা দিয়ে বিশেষ করে পার্বত্য অঞ্চল থেকে নিম্নভূমি অঞ্চল দিকে পরিচালিত হয়, তো সেই ক্ষেত্রে মূল যে হিমবাহ, সেই হিমবাহ কী করে সমুদ্র পৃষ্ঠে যেটা থাকে তার প্রবাহ পথটাকে অত্যন্ত ক্ষয় করে, এবং মূল হিমবাহ থেকে যে সমস্ত হিমবাহগুলি বিচ্ছিন্ন হয়ে নিচে নেমে আসে, তো সেগুলিকে দূর থেকে দেখলে মনে হয় যেন মূল হিমবাহের উপর সেগুলি ঝুলন্ত অবস্থায় রয়েছে। তো এই যে ভূমিরূপ সৃষ্টি হয় এটাকে বলা হচ্ছে ঝুলন্ত উপত্যকা। তো এটি তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে প্রশ্ন এসছে। তো প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে, যেমন অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর কোন প্রবাহে দেখা যায়? নিম্ন প্রবাহে। এছাড়া পলল ব্যাজনী, যেটি নদীবক্ষে ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। আচ্ছা, গিরিখাত বা ক্যানিয়ন নদীর কোন প্রবাহে সৃষ্টি হয়? উচ্চ গতিতে। ইত্যাদি প্রশ্ন কিন্তু তোমাদেরকে এক্সামে খুঁটিনাটি থাকে। এছাড়াও লোয়ের সমভূমি যেরকম রয়েছে, মরু অঞ্চলে যে মরুভূমিতে কার্যকার্য, অর্থাৎ যেটাকে আমরা কী বলি বায়ুর ক্ষয় কার্যের ফলে বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তো এগুলো একটু দেখে রাখবে, জাস্ট উদাহরণটা মনে রাখলেই কিন্তু তোমরা অ্যান্সারগুলো পেয়ে যাবে। কোশ্চেন নম্বর 13 দেখো, নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? বহুবার প্রশ্নটি কিন্তু আমাদের মক টেস্ট পর্বে আলোচনা করেছি। তো নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেদা। এখান থেকে একটি প্রশ্ন তোমরা দেখতে পাবে, পূর্বঘাট এবং পশ্চিমঘাট এই যে পর্বতমালাকে মিলিত হয়েছে কোন পর্বতে? অ্যান্সার করবে নীলগিরি। নেক্সট, হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম? তো হেমাটাইট হচ্ছে লোহা। সঠিক উত্তর হচ্ছে দেখো আকরিক লোহা বা আয়রন, এর কিন্তু খনিজের উদাহরণ। কোশ্চেন নাম্বার 15, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এই প্রশ্নটি এমনভাবে এসেছিল, তো অপশানগুলোর মধ্যে ছিল হচ্ছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং আসানসোল এবং হচ্ছে হুগলি। তো অ্যান্সারটা কিন্তু পশ্চিম বর্ধমান হবে, কেননা দেখো এখানে পশ্চিম বর্ধমানের মধ্যে আসানসোল কিন্তু পড়ছে, কিন্তু এখানটা বলে দিয়েছে দেখো চিত্তরঞ্জন লোকোমোটিভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত। তো অনেকে এইটা খেয়াল করেনি, তো সেই জন্য কিন্তু অ্যান্সার অনেকের ভুল হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে কিন্তু পশ্চিম বর্ধমান। অবশ্যই মনে রাখবে, যেহেতু বলেছে জেলা, জেলা যদি উল্লেখ না করতো তাহলে কিন্তু তোমাদের আসানসোল অ্যান্সার হতো। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 16, 2023 সালে একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন থেকে এসেছিল যে অনূর্ধ্ব বা আন্ডার-19 টি-20 বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হয়েছিল? তো এই যে মহিলা আন্ডার-19 টি-20 বিশ্বকাপ, এটি হয়েছিল সাউথ আফ্রিকাতে এবং জয়ী হয়েছিল কিন্তু ভারত। নেক্সট দেখো, ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? সঠিক উত্তর হচ্ছে রায়পুর। তোমাদের কি বারবার কিন্তু বলেছিলাম যে ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, বিশেষত পূর্ব দিকেরগুলো অবশ্যই মনে রাখবে। লাগাতার এইখান থেকে প্রশ্ন কিন্তু এসেছে প্রত্যেকটা রিক্রুটমেন্টে। লাস্ট লেডি কনস্টেবলও কিন্তু এসেছে, 2024-এর যে লেডি কনস্টেবল মেন এক্সাম হয়ে গেছে সেই প্রশ্নপত্র উঠাবে, দেখবে সেখানেও কিন্তু এসেছে মিজোরামের রাজধানী। নেক্সট দেখো, কাতারে ফিফা ওয়ার্ল্ড কাপ বা বিশ্বকাপ যেটি অনুষ্ঠিত হয়েছিল, তো কোন দেশ জয়ী হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে আর্জেন্টিনা। প্রত্যেকে দেখেছ কাতার যে ফুটবল বিশ্বকাপ এটিতে অনুষ্ঠিত হয়েছিল কাতারে, এবং বিশ্বজয়ী দল হিসাবে আর্জেন্টিনা কিন্তু তার জয় ছিনিয়ে নেয়। নেক্সট দেখো, ক্যারি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো বিভিন্ন শব্দ কিন্তু তোমাদের এক্সামের জন্য আসবেই আসবে, এই টপিকটি থেকে কোনো বছরই কিন্তু কোশ্চেন মিস যায়নি।
সঠিক উত্তর হচ্ছে গল্ফ। ক্যাডি শব্দটি গল্ফ খেলার সঙ্গে যুক্ত। এছাড়া টি শব্দ বলে একটি প্রশ্ন তোমরা বিগত বছরে দেখেছো, এটিও কিন্তু গল্ফ খেলার সঙ্গে যুক্ত। বাংলা উপন্যাস কালবেলার রচয়িতাকে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি উপন্যাস, প্রত্যেকে এটা স্টার মার্ক দিয়ে রাখবে। সঠিক উত্তর হচ্ছে সমরেশ মজুমদার, একজন গুরুত্বপূর্ণ লেখক সমরেশ মজুমদার, তিনি কালবেলা উপন্যাসটি রচনা করেছেন। কোশ্চেন নাম্বার 21, যে বল বা ফোর্স দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে কি বলা হয়? তো তাকে বলা হচ্ছে অভিকর্ষজ বল, বা যেটাকে আমরা বলে থাকি কি ওজন। তা ওজনকে কি বলা হয়? ভার। সঠিক উত্তর হচ্ছে কিন্তু ভার। তো অপশান অনুযায়ী কিন্তু তোমরা অ্যান্সার করবে। আচ্ছা, এক্সামে কিন্তু একটা প্রশ্ন তোমাদেরকে আসে, ভার এবং ভরের মধ্যে পার্থক্য কী? তো ভর হচ্ছে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ রয়েছে, আর ভার যেটা হচ্ছে এটা হচ্ছে পৃথিবী যে বল দ্বারা নিজের দিকে আকর্ষণ করছে। নেক্সট, কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত হয় না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। প্রশ্নটি কিন্তু রিপিটেড, বিগত বছর থেকে প্রশ্নটি রিপিটেড হয়েছে। সঠিক উত্তর হচ্ছে ঊর্ধ্বপাতন। তোমাদেরকে বলেছিলাম, গতদিন সম্ভবত আলোচনা করেছিলাম যে কর্পূরের যে অবস্থা সেটা কি হয়, কঠিন থেকে সরাসরি গ্যাসীয় হয়ে যায়, অর্থাৎ তরল যে অবস্থাটা এটি কিন্তু মাঝখানে থাকে না, তাই এটিকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন। তো সেই প্রশ্নটি একটু কিন্তু মডিফাই করে রেখে দিয়েছে। দেখো, যে কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় কী বলা হয়? ঊর্ধ্বপাতন। নেক্সট, সাধারণ তুলা যন্ত্রে কোন শ্রেণীর লিভার থাকে? লিভার থেকে আবার একটি প্রশ্ন। আমরা বিগত বছরে একটি প্রশ্ন দেখছিলাম সাঁড়াশি থেকে, যে সাঁড়াশি কোন শ্রেণীর লিভার? অ্যান্সার করেছিলাম প্রথম শ্রেণী। এবার দেখো সাধারণ তুলা যন্ত্র, এটিও কিন্তু প্রথম শ্রেণীর লিভার। তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় সুপারি কাটার জাতি কোন শ্রেণীর লিভার, তো অ্যান্সার করবে কিন্তু দ্বিতীয় শ্রেণীর লিভার। সুপারি কাটার জাতি দ্বিতীয় শ্রেণীর লিভার, এই প্রশ্নটি কিন্তু এক্সামে ভীষণ পরিমাণে আসে। নেক্সট দেখো, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কী? প্রশ্নটি কিন্তু রিপিটেড। তোরা ডাব্লিউবি কনস্টেবল 2019-এর মেন এক্সামে কিন্তু দেখেছিলে। সঠিক উত্তর হচ্ছে কেলভিন। তো প্রশ্নটি কিন্তু আবারও রিপিট করেছে। নেক্সট, স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? দেখো আবার কিন্তু প্রশ্নটি একই চলে এসেছে। সঠিক উত্তর হচ্ছে ভার বা ওজন। অবশ্যই মনে রাখবে ভার বা ওজন। অপশানে কিন্তু ভরও থাকে, কেউ ভুল করে অ্যান্সার করবে না। অপশানের কিন্তু ভর যেটা থাকে সেটাও অপশানে থাকবে, তো অবশ্যই দেখে অ্যান্সার করবে ভার। নেক্সট দেখো, পটাশিয়াম এর রাসায়নিক সংকেত কী? সঠিক উত্তর হচ্ছে কি, আমরা এনপিকে সার জানি, অর্থাৎ নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস। তো এটাকে আমরা কি এর মান কি জানি? পটাশিয়াম। নেক্সট দেখো, নিম্নলিখিত মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? তো তরল ধাতুর মধ্যে আমরা দুটিকে জানি, পারদ এবং অপরটা কি গ্যালিয়াম, এই দুটো হচ্ছে তরল ধাতু। এবং যদি অধাতু বলতাম সেক্ষেত্রে আমরা ব্রোমিন অ্যান্সার করতাম। নেক্সট দেখো, প্রমাণ চাপ ও উষ্ণতায় এনটিপি 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল গ্যাসের আয়তন কত? এটা কিন্তু তোমরা যারা মাধ্যমিকের লেভেলের জীবনবিজ্ঞান বা ভৌতবিজ্ঞান পড়েছো ভালো করে, দেখা মাত্রই কিন্তু অ্যান্সার করতে পারবে, কেননা এটা সেখান থেকেই কিন্তু প্রশ্নটি তোলা হয়েছে। নেক্সট দেখো, নিচের কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? তোমাদের কি ট্রেন্ড মনে পড়ছে? দেখো তো, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? কোশ্চেনটা ভালো করে পড়বে। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয় তার মানে কি? দুটো নেগেটিভের জন্য কি হয়? প্লাস হয়, মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ। তো সঠিক উত্তর করবে লবণ। কোশ্চেনটা জাস্ট কীভাবে সিলেক্ট করেছে একটু ভেবে দেখে নাও। অনেকে কিন্তু এই প্রশ্নটা পড়তে গিয়েই ভুল করবে। এক্ষেত্রে তোমার বুদ্ধিকে কাজে লাগাতে হবে। উপস্থিত বুদ্ধি যার ভালো থাকবে সে কিন্তু দেখা মাত্র অ্যান্সার করবে। দেখো, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ আবার নয়, তার মানে কি? বিশ্লেষ্য পদার্থ। তো অ্যান্সার করবে লবণ। দ্রবণ যেটাকে আমরা কি বলি, যে আমরা যদি জলের সাথে লবণ মিশিয়ে দিই তো সেক্ষেত্রে আমাদের তড়িৎ চালনা কিন্তু সুবিধা হবে। নেক্সট দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে দ্রবণ এটি কি বর্ণের হয়? সঠিক উত্তর হচ্ছে বেগুনি দ্রবণ। এর কালার হচ্ছে বেগুনি। তোমরা লিটমাস কাগজ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে, অর্থাৎ অ্যাসিড দ্রবণে কী বর্ণ ধারণ করে এবং
খার দমনে কী ধরন ধারণ করে, এই বর্ণ ধারণগুলো কিন্তু একটু দেখে রাখবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 31, ওরাইজে স্যাটিফা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? সঠিক উত্তর হচ্ছে ধান। তো বিভিন্ন ফসলের বিজ্ঞান সংক্রান্ত নাম থেকে তোমাদের একটি প্রশ্ন কিন্তু থাকে, যেরকম মৌমাছি, গম, মটর, তারপর হচ্ছে বাঘ, সিংহ, আম ইত্যাদি থেকে কিন্তু প্রশ্ন থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 32, নিচের কোনটি একটি একোষী প্রাণী নয়? ট্রেন্ড মনে পড়ছে? দেখো একোষী প্রাণী এই দিকে দেখো নয়, তাহলে বুঝে নাও একোষী প্রাণী নয়, তাহলে সেখানের মধ্যে ফিতাকর্মী এটি যে বহুকোষী প্রাণী, এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তোমাদেরকে বলেছিলাম যে এই ধরনের ট্রেন্ড হচ্ছে ডাব্লিউপির একটা নিজস্ব বা জন্মগত বলতে পারো একটা ট্রেন্ড। এই ধরনের প্রশ্ন কিন্তু 2 থেকে 3টে থাকবেই থাকবে এক্সামে, দেখে নিও আপকামিং এক্সামগুলোতেও থাকবে। নেক্সট দেখো নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? তো প্রোটিন সংশ্লেষের জন্য আমরা একজনকেই জানি, সেটা কি রাইবোজোম, যাকে আমরা কি বলি প্রোটিন সংশ্লেষ করে বলেই আমরা একে বলি প্রোটিন ফ্যাক্টরি। এক্সামে কিন্তু এই প্রশ্নটিও আসে যে কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়, অ্যান্সার করবে রাইবোজোম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 34, মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে? তো সঠিক উত্তর হচ্ছে 3 জোড়া। আচ্ছা, লালা গ্রন্থি যেখানে এসছে এখান থেকে একটি প্রশ্ন মনে রাখবে যে মানুষের লালা রসে কোন উৎসেচকটি থাকে? তো অ্যান্সার করবে হচ্ছে টায়ালিন। টায়ালিন হচ্ছে লালা রসে উপস্থিত উৎসেচক। কোশ্চেন নাম্বার 35 দেখো, গয়টার রোগটি কিসের কারণে হয়? তো সঠিক উত্তর হচ্ছে হাইপার থাইরয়েডিজম, যেটাকে আমরা বলি হচ্ছে থাইরয়েড বা আয়োডিনের অভাবে দেখবে গলার যে থাইরয়েড গ্রন্থি রয়েছে, তো এটি কী হয় ফুলে যায়, তাই এই রোগটাকে বলা হচ্ছে গলাগণ্ড রোগ। নেক্সট দেখো, কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানের কোন পদটি তৈরি করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, যেটি 76 অর্থাৎ 76 নম্বর ধারায় অনুসারে কিন্তু রয়েছে। এক্সামে কিন্তু আসে অ্যাটর্নি জেনারেলের কথা বলা হয়েছে 76 নম্বর ধারায়, এবং ই হচ্ছে ভারতের সর্বোচ্চ লিগাল অফিসার। প্রশ্নটি কিন্তু এক্সামে আসার মতো যে ভারতের সর্বোচ্চ লিগাল অফিসারকে, অ্যান্সার করবে অ্যাটর্নি জেনারেল। নেক্সট দেখো 37, ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে প্রস্তাবনা বা প্রিয়াম্বেল এর সঙ্গে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছে? বহুবার প্রশ্নটি কিন্তু আমাদের মক টেস্ট পর্বে করানো হয়েছে। সঠিক উত্তর হচ্ছে 42তম। কত সালে হয়েছিল সালটাও কিন্তু মনে রাখো, সালটাও কিন্তু দিতে পারে, তো মনে রাখবে 1976-এ এই সংশোধনীটি হয়েছিল। নেক্সট, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? তো ইম্পেরিয়াল ব্যাংক যেটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর আগের নাম ছিল। নেক্সট, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গতদিন আলোচনা করেছি, তো দেখো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এটি হচ্ছে মুম্বাই, ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জের মতো কিন্তু ওটা পড়ে। স্টক এক্সচেঞ্জ থেকে বিগত বছর একটা প্রশ্ন দেখেছিলাম, মার্কিন সংস্থা সম্ভবত একটা প্রশ্ন ছিল, অ্যান্সার করেছিলাম হচ্ছে ফুটসি। নেক্সট, নিচের কোনটি প্রত্যক্ষ কর বা ডিরেক্ট ট্যাক্স নয়? আবারও দেখেছো প্রশ্নটি নয়, এই ধরনের প্রশ্ন কিন্তু থাকবেই থাকবে। আবারও বলছি, নিচের কোনটি প্রত্যক্ষ কর বা ডিরেক্ট ট্যাক্স নয়? অ্যান্সার করবে জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। আচ্ছা, জিএসটি কত সালে চালু হয়েছিল? 2017, অবশ্যই মনে রাখবে 2017 পয়লা জুলাই কিন্তু প্রথম চালু হয়েছিল। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমরা পিআরবির আন্ডারে যে রিক্রুটমেন্ট কলকাতা পুলিশের হয়েছিল 2022-এ, তো তার প্রিলিমিনারি এক্সামের 40টি প্রশ্ন জিকে প্রশ্নোত্তর কিন্তু আমরা আলোচনা করলাম। তো এখান থেকে তোমাদের আপকামিং এক্সামে কিন্তু প্রশ্নপত্র কমন আসবে, এটুকু তোমরা জেনে রেখো। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে। সামনে আমাদের যতগুলো এক্সাম হয়েছে 2020 পর থেকে পরপর সমস্ত ভিডিও কিন্তু আসতে থাকবে, নিয়মিত ক্লাসগুলি করতে থাকো।